রিমান্ডে ব্যারিস্টার সুমনের ভয়ঙ্কর অপকর্ম ফাঁস। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দিয়েছিলেন জামাত নেতাদের। এবং সর্বশেষ জানাবো, ক্যান্টনমেন্টে খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব হারুন মনিরুল সহ অর্ধশত পুলিশ। এর মধ্যে আছে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপি ও ইন্সপেক্টর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ব্যারিস্টার সুমন একজন সুপ্রশিক্ষিত ফটকাবাজ। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে নিজেকে মহামানব হিসেবে প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য ছিল। সমাজসেবকের আড়ালে নিজের স্বার্থ উদ্ধার করাই ছিল সুমনের পেশা। তবে অন্য সব বাটপারদের থেকে সুমনের বৈশিষ্ট্য কিছুটা ইউনিক। এক, ব্যারিস্টার সুমন ছোট চোরদের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু ভোট চুরি নিয়ে কোনো প্রতিবাদ করতেন না। বরং মাদার অফ ভোট চোর হাসিনাকে সবসময় তেল দিয়ে কথা বলতেন। দুই, ন্যায় বিচারের কথা বলতে সুমন আবার নিজেই যুক্ত থাকতেন অবিচারের সাথে। ব্যারিস্টার সুমনের উত্থানের শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে যোগদানের মাধ্যমে। বিতর্কিত সেই বিচার যে সাজানো নাটক, তার প্রমাণ হয় ট্রাইব্যুনালের দুইজন বিচারপতির স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে। তিন, মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় আওয়ামী লীগ সরকারের খুশি করতে আদালতে বিভিন্ন মিথ্যা তথ্য প্রমাণের মাধ্যমে জামাত নেতা মীর কাসেম আলী সহ অনেক নিরপরাধ মানুষকে ফাঁসির কাঠগড়ায় পাঠিয়েছিলেন ব্যারিস্টার সুমন। 4, 2013 সালের 14 ফেব্রুয়ারি মওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সময় সাঈদী সাহেবকে আদালতকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনারা নিজেদের শপথের উপর দায়বদ্ধ থেকে বিচার করতে পারেননি। নিরপরাধ মানুষগুলো মিথ্যা সাক্ষ্য প্রদানের মাধ্যমে ফাঁসি নিশ্চিত হবার পর ব্যারিস্টার সুমন ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন। 5, এইভাবে ব্যারিস্টার সুমন বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে নিজেকে জনদরদি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেন। তার তৈরি ব্রিজের নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিলেও তিনি প্রকাশ্যে এইসব খরচের হিসাব দিতেন না। 6, অভিযোগ রয়েছে এই টাকায় মাসে একবার বিদেশে ঘুরে বেড়াতেন। এছাড়া নিজের সন্তানদের পড়াচ্ছেন আমেরিকাতে। নিজেকে দেশপ্রেমিক দাবি করা সুমনের মেয়ে ঠিকমতো বাংলায় কথা বলতেও পারেন না। 7, ফেসবুকে সাজানো ভিডিও বানিয়ে সস্তা জনপ্রিয়তা নিয়ে ছোট চুরির নির্বাচনে এমপি হওয়ার পর তার এলাকায় কিছু দুস্থ অসহায় মানুষ সমস্যা নিয়ে দেখা করতে গেলে সুমন বলেন, সমস্যা থাকলে থানায় যান, আমার কাছে কেন। 8, সর্বশেষ কোটা আন্দোলন এবং প্রধানমন্ত্রী পদত্যাগের এক দফা দাবি নিয়ে ব্যারিস্টার সুমন বলেছিলেন, আপনার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাতে চান, কিন্তু আপনাদের আন্দোলন তো পুরোটাই জামাত ও বিএনপির হাতে চলে গেছে। তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন, তারেককে ক্ষমতায় নিয়ে আসবেন, তিনি তো দণ্ডপ্রাপ্ত। এক দফার সমালোচনা করে সুমন আরও বলেছিলেন, আজকে আপনারা এক দফা চাচ্ছেন, আপনাদের এক দফা কি মনে করেন? আপনাদের এক দফা আমি মেনে নিলাম, প্রধানমন্ত্রীকে আপনি পদত্যাগ করান। ছাত্ররা মারা যাচ্ছে, স্বতন্ত্র এমপি হিসেবে আমি তাকে বললাম, আজ যা এক দফা দিচ্ছে, কালকে আরও কয়েকটা দফা নিয়ে বলবে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন। এ দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। ক্যান্টনমেন্টে খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব হারুন মনিরুল সহ অর্ধশত পুলিশ। এর মধ্যে আছে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এমপি, এডিশনাল ও এসপি ও ইন্সপেক্টর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমাতে প্রথম থেকে বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের বেশ কিছু শীর্ষ কর্মকর্তা। আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কের ডিবি হেফাজতে নিয়ে নির্যাতন, নিপীড়নের, গুলি করে ছাত্র জনতার হত্যার নির্দেশনা বিধাবেগ বিতর্কিত এইসব কর্মকর্তারা এখন লাপাত্তা। তাদের অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। খোদ পুলিশ বাহিনীর কেউ কেউ বলছে তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে রয়েছে, আবার কেউ দাবি করেন প্রশাসনের সহায়তা দেশ ছেড়ে পালিয়েছেন। হদিস নেই পুলিশের বিতর্কে কর্মকর্তারা। শিরোনাম সংবাদ প্রকাশ করেছে জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্তর। পলাতক এইসব শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছে সাবেক এসপি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান,
গোয়েন্দা সংস্থা ডিএমপি সাবেক প্রধান হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোহরদার, অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকী এসব শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। কিন্তু তারা কোথায় আছেন, কেন আইনের আওতায় আসছে না, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সদর দপ্তরের সূত্রে জানাই গেছে, 5 আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যায় বিভিন্ন পর্যায়ের প্রায় 800 পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি। কয়েক দফায় কাজে যোগদানের নির্দেশনা দেওয়া হলেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি। সংসদ সূত্রে বলেছে, সাম্প্রতিক বছরগুলো পুলিশের প্রভাব ছিল সাবেক এমপি এসব প্রধান মনিরুল ইসলামের। গোলাপি এই পুলিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়া পুলিশ বাহিনীতে অঘোষিত ডন হিসেবে পরিচিত ছিলেন মনিরুল। এমন শোনা যায়, তার কথার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারত না তৎকালীন আইজিপি আব্দুল আল মামুন। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশের কট্টরপন্থী আওয়ামী লীগের কর্মকর্তাদের দিক নির্দেশনার দিক দিয়ে মনিরুল 5 আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে চাকরিচ্যুত হন। মনিরুলের বিরুদ্ধে অন্তত 25টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে যেয়ে বিশেষ প্রক্রিয়ায় বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিএমপি সাবেক ডিবি প্রধান হারুনের ভাতের হোটেলে দেশব্যাপী বহুল সমালোচিত 5 আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে দেয়া টপকে লাপাত্তা হয়ে যান তিনি। হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে। আবার তিনি সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে এ তথ্য শোনা যায়। তার বিরুদ্ধে অন্তত 50টি হত্যা মামলা রয়েছে। ডিএমপি তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনা ঢাকা মহানগরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে 5 আগস্ট বিকেলবেলা পুলিশ সদর দপ্তর থেকে হেলিকপ্টারে চড়ে নিরাপদ স্থানে সরে পড়েন। এরপর থেকে তারা কোনো হদিস নেই। এর মধ্যে অর্ধশত হত্যা মামলার আসামি হয়েছেন তিনি। ছাত্র জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। পুলিশের এই কর্তাও 5 আগস্টের পর থেকে লাপাত্তা, তবে তিনি এর মাধ্যমে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন শোনা যায়। তারা হত্যার বিরুদ্ধে এখনও পর্যন্ত 35টি হত্যা মামলা তথ্য পাওয়া গেছে। ছাত্র আন্দোলন দমাতে প্রত্যক্ষভাবে গুলির নির্দেশ দিয়েছিল এডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোহরদার। পুলিশের যোগদানের আগে তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল অফিসার। শেখ হাসিনার সন্তুষ্ট করে এসপি হিসেবে কাজ না করে সরাসরি পুলিশের সদর দপ্তরে যোগ দেন। এআইজি প্ল্যানিং অ্যান্ড রিসার্চ হিসেবে 5 আগস্টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না প্রলয় কুমারের। 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের আগে খালেদা জিয়ার গুলশান বাসার সামনে সড়কে ইট বালু বোঝাই ট্রাক নিয়ে বন্ধ করে দেওয়ার মূল হোতা ছিলেন সে সময়ের গুলশানের এডিসি আয়েশা সিদ্দিকী। সেই কাজের পুরস্কার হিসেবে আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি ছিলেন দুর্নীতিবাজ পুলিশ কর্তা বেনজির আহমেদের আস্থাভাজন। বেনজিরের জমি দখলের সহযোগিতা হিসেবে কাজ করছেন গোপালগঞ্জের এসপি হিসেবে। 5 আগস্টের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না অতিরিক্ত ডিআইজি আয়েশারও। বহু জঙ্গি নাটকের কারিগর সাবেক সিসিটিভি প্রধান ডিআইজি আসাদুজ্জামান, পলাতক হাসিনার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিসিটিভি ইউনিটের প্রধানের দায়িত্ব ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। পুলিশে যোগদানের পর থেকেই 2001 থেকে 2018 সাল পর্যন্ত ডিবির গুরুত্বপূর্ণ জায়গায় তিনি ছিলেন। 2017 সালে পুরোটা সময় জুড়ে আসাদুজ্জামানের নির্দেশে বগুড়াতে একের পর এক জঙ্গি নাটক ও গ্রেপ্তার অভিযান চালিয়ে করা হয়। বগুড়ায় 4 জঙ্গিকে গ্রেপ্তার করে আসাদ দাবি করেন তাদের নাকি উদ্দেশ্য ছিল রাজনীতি নাশকতা করার। এইসব নাটকের সফল সঞ্চয় করার আগের ব্যাচ ও নিজের ব্যাচ সহ বিভিন্ন সিনিয়রদের টপকিয়ে ডিআইজি হয়ে সিসিটিভি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন চতুর আসাদুজ্জামান। অতিরিক্ত ডিআইজি হিসেবে তিনি কর্মকর্তা তৎকালীন 2018 সালের ডিসেম্বরের মধ্যরাতে